আসসালামু আলাইকুম। আজ ২১ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। এক মাসের মধ্যেই রাজনৈতিক দলের ঘোষণা ছাত্রদের। হত্যা, গুম ও খুন করার সঙ্গে যুক্তদের নিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে ইসি। হঠাৎ সরকারের পক্ষে শক্ত অবস্থান নিলেন ফখরুল। এবার বিস্তারিত। দৈনিক ইত্তেফাকের প্রথম পাতায় শিরোনাম করা হয়েছে, এক মাসের মধ্যেই রাজনৈতিক দলের ঘোষণা ছাত্রদের। খবরে বলা হয়েছে, দেশের রাজনীতিতে নতুন দল নিয়ে আসছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আসন্ন ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই এ দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বাড়ি থেকে লং মার্চ শুরু করে চট্টগ্রামের শহীদ ওয়াসিমের বাড়ি পর্যন্ত লং মার্চ করে এ দলের ঘোষণা দেয়া হবে। সম্প্রতি রাজধানীর বাংলা মোটরের নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক দল গঠনের সার্বিক কার্যক্রম, জেলা উপজেলা পর্যায়ে কমিটি গঠন এবং দেশের রাজনৈতিক অবস্থান সহ সার্বিক বিষয় নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। নতুন দল গঠনের বিষয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন ইত্তেফাককে বলেন, দেশের সাধারণ মানুষ একটা নতুন রাজনৈতিক শক্তির জন্য অপেক্ষা করছে। জনমানুষের আকাঙ্ক্ষা আমরা লক্ষ্য করেছি এবং তার কিছু প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সারা দেশে আমাদের কলেবর বৃদ্ধি করেছি। দেশে চলমান দীর্ঘদিনের অপরাজনীতির বিপরীতে আমরা একটা নতুন রাজনৈতিক ভাষা নির্মাণের চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি দেশের মানুষই আমাদের মন থেকে গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে আছে। আশা করি ফেব্রুয়ারির মধ্যেই এ দলের আত্মপ্রকাশ হবে। বৈঠক সূত্রে জানা গেছে, দ্রুততম সময়ের মধ্যে সারা দেশে নাগরিক কমিটির জেলা ও উপজেলা কমিটি শেষ করেই এ দলের ঘোষণা দেয়া হবে। ইতোমধ্যে দল ঘোষণাকে সামনে রেখে দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র প্রণয়নের কাজ করছে ১৭ সদস্যের বিশেষ টিম। এই টিমের মধ্যে নাগরিক কমিটির সদস্য, ছাত্রনেতা, সাবেক আমলা ও সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা রয়েছেন। বৈঠকে উপস্থিত থাকা জাতীয় নাগরিক কমিটির অন্যতম এক শীর্ষ নেতা ইত্তেফাককে জানিয়েছেন, চলতি মাসের ২৮ তারিখে রাজনৈতিক দলের ঘোষণা দেওয়ার বিষয়ে অধিকাংশ সদস্য মত দেন। পরবর্তী সময়ে রংপুরে শহীদ আবু সাঈদের বাড়ি থেকে চট্টগ্রামের শহীদ ওয়াসিমের বাড়ি পর্যন্ত লং মার্চ করে দল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে রংপুরে লং মার্চ শুরু করার আগে অথবা চট্টগ্রামে লং মার্চ শেষ করে দল ঘোষণা হতে পারে। ওই নেতা আরও জানান, যেহেতু অন্তত ১৫ দিনব্যাপী সারা দেশে এই লং মার্চ অনুষ্ঠিত হবে, তাই লং মার্চের শুরুতেই দল ঘোষণা করে লং মার্চের সময় তৃণমূলে সব শ্রেণী পেশার মানুষের কাছে দলের প্রচারণা করতে সুবিধা হবে এমন আলোচনায় লং মার্চের শুরুতেই দল ঘোষণা করার বিষয়ে মত দিয়েছেন বৈঠকে থাকা অধিকাংশ সদস্য। নাগরিক কমিটি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মোট ২১০টি উপজেলায় কমিটি গঠন করা হয়েছে এবং ওয়ার্ড পর্যায়েও কমিটি গঠন করার কাজ চলছে। দল গঠনের সঙ্গে জড়িত নেতারা বলেছেন, তরুণদের পাশাপাশি নতুন এই রাজনৈতিক দলে যুক্ত হবেন সাবেক আমলা, রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি। সেক্ষেত্রে ব্যক্তির গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক অভিজ্ঞতাকে মূল্যায়ন করা হবে। নেতাদের দাবি, নতুন রাজনৈতিক দল গঠনে দেশের সব শ্রেণী পেশার মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন তারা। ফলে দ্রুত সময়ের মধ্যেই নতুন দল ঘোষণা করা হবে। তবে নতুন রাজনৈতিক দলের নাম কি হবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। যারা ১৫০০ মানুষ হত্যা, গুম ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে তারা আবার দেশ শাসন করুক, তা অধিকাংশ মানুষ চায় না। সেজন্য তাদের নির্বাচনের বাইরে রাখতে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি টকের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, গুরুতর মানবতাবিরোধী অপরাধ যারা করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যারা করেছে, তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই সুপারিশ নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে। কাউকে নির্বাচন থেকে দূরে রাখা আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাই যে অন্যায় যারা করেছে তারা যেন বিচারের আওতায় আসে। বদিউল আলম মজুমদার বলেন, একটি তদন্ত কমিটি গঠন করে নিরপেক্ষ তদন্ত করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যারা কারচুপিতে সহায়তা করেছে তাদের বিচার করা হোক। তখনকার কমিশন অন্যায় করলে তাদেরও বিচার হবে। কেউ চায় না অতীতের জায়গায় ফিরে যাক।
অতীতের কারচুপির নির্বাচনের পুনরাবৃত্তি চাই না, নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তায়ন মুক্ত করতে হবে। হঠাৎ সরকারের পক্ষে কথা বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের ন্যূনতম সংস্কার কাজ করে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কারের প্রস্তাবগুলো আসা শুরু হয়েছে। আশা করি প্রধান উপদেষ্টা সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। নির্বাচিত সরকার ম্যান্ডেট নিয়ে বসবে। জনগণের ভাষাটা বুঝতে হবে সরকারকে। এখনই নির্বাচন চাচ্ছি না, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই। আমরা সবসময় নির্বাচনের কথা বলি, কারণ অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিদিন দাবি নিয়ে রাস্তায় নামছে মানুষ, সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। হঠকারী কোনো কিছু করা যাবে না, অতি বিপ্লবী চিন্তা ভাবনা নিয়ে অস্থিরতা তৈরি করা যাবে না। বিএনপির মহাসচিব বলেন, যেভাবে চাই রাষ্ট্র সেভাবে তৈরি হয়নি। সরকারের ভুল ত্রুটি থাকবেই, দেশে অনেক জঞ্জাল আছে। এই অবস্থার পরিবর্তন এত দ্রুত হবে না, তবে যে সুযোগ পেয়েছি তাতে আশা করি ভালো কিছু হবে। সংস্কারের যে প্রস্তাব এসেছে এতে ভালো কিছু হবে। গণতান্ত্রিক কাঠামোতে গেলে সামনে এগিয়ে যেতে পারবো। তিনি আরও বলেন, এই মুহূর্তে সব পাল্টে দেব সেটা হয় না। দেশের বর্তমান অস্থিরতা নিয়ন্ত্রণ করতে হলে ধৈর্য ধরতে হবে। প্রত্যাশা অনেক থাকলেও আমাদের ধৈর্য নেই, তাই এমন কিছু করব না যাতে করে নৈরাজ্যের সৃষ্টি হয়। এদিকে সংস্কার ছাড়া নির্বাচন নয় বলে অভিমত দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটি বলেছে, রাজনৈতিক দলগুলোর হুমকি ধামকিতে সংস্কার প্রক্রিয়া থেকে পিছিয়ে আসা যাবে না। ক্ষমতায় যাওয়ার জন্য এখন যারা তাড়াহুড়া করছে, নির্বাচনের পর তারা সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। সুতরাং আগে সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। রাজধানীর বাংলা মোটরে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ আসাদ থেকে শহীদ আবু সাইদ, গণঅভ্যুত্থান থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের রাজনীতির রোডম্যাপ শীর্ষক আলোচনা সভা করেছে জাতীয় নাগরিক কমিটি। শহীদ আসাদ দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না উল্লেখ করে সভায় জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সরকারকে আমরা বলবো, শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর হুমকি ধামকিতে সংস্কারের পরিবেশ তৈরি না করে, সংস্কারের সূচনা না করে, সংস্কারের বাস্তব রূপ না করে চলে যাবেন না। এমন যদি হয়, বাংলাদেশের জনগণ, ছাত্ররা নতুন কাউকে নিয়ে আসবে, সংস্কারের পরিবেশ তৈরি করবে এবং বাস্তবে রূপ দেবে। সুতরাং সংস্কারের বাস্তব রূপায়ণ এই সরকারকে করে যেতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই বলে সভায় উল্লেখ করেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কখন হতে পারে বলে জানতে চেয়েছে ঢাকায় সফররত জাতিসংঘের প্রতিনিধি দল। জবাবে জামায়াতে ইসলামীর নেতারা বলেছেন, দ্রুত সময়ের মধ্যেই সম্ভব, তবে এখানে কিছু জরুরি সংস্কার প্রয়োজন। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তবে নির্বাচন ত্রুটিপূর্ণ থেকে যাবে, আর সংস্কারের নামে অযথা সময়ক্ষেপণ করা এটাও সঠিক হবে না। জরুরি সংস্কার করা ও ইলেকটোরাল ল চেঞ্জ করা, যেটা নির্বাচনকে আরও শক্তিশালী করবে এবং বেশি অথরিটি দেবে। সোমবার দুপুরে বাংলাদেশ সফররত জাতিসংঘের নির্বাচনী চাহিদা মূল্যায়ন মিশনের সঙ্গে রাজধানীতে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করে জামায়াতে ইসলামের প্রতিনিধি দল। পরে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি বাংলাদেশের একটি বড় দল, তাদের একটি দৃষ্টিভঙ্গি আছে ও তারাও তাদের বক্তব্য রেখেছে। ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেন, সাংবিধানিক মৌলিক পরিবর্তন আনা দরকার বলেছে। 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সে কথা বলেছে। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। এসব বিষয়েও সংস্কার হওয়া দরকার বলে আমরা জানিয়েছি। এক্ষেত্রে সংস্কার কমিশন যেসব প্রস্তাব জমা দিয়েছে সেগুলোকে নিয়েই সরকারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনতিবিলম্বে সংলাপ শুরু করা দরকার। সংলাপ শেষ করেই কনসেনসাস তৈরি করা প্রয়োজন মৌলিক বিষয়গুলোতে। এরপর নির্বাচন শুরু করার জন্য যে সময় দরকার তার ভিত্তিতেই যত দ্রুত সম্ভব নির্বাচন করা দরকার। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতিসংঘের নির্বাচনী চাহিদা মূল্যায়ন মিশনের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছে। তারা কয়েকটি বিষয়ের উপর জানতে চেয়েছে যে নির্বাচনে ইউএনডিপি কী ধরনের সহযোগিতা করতে পারে ও স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার, সে ব্যাপারে আমরা কি ভাবছি। এসব বিষয়ে তারা কথা বলেছে এবং ইউএনডিপির এই মিশনকে আমরা স্বাগত জানাইনি। তবে আমরা বলেছি যে কোনো আন্তর্জাতিক সংস্থাকে আমরা সহযোগিতার জন্য স্বাগত জানাই, তবে হস্তক্ষেপ করার জন্য নয়।
তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তিনি বলেন, এটা তো একেবারেই আমাদের মৌলিক দাবি। এর আগে যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি উত্থাপন করা হয়েছিল তা জামায়াতে ইসলামী আগে করেছিল, পরে অন্যান্য দল এটাকে সমর্থন দিয়েছে। আমরা এর জন্য আন্দোলন করেছি। এটা সংবিধানে সংযোজিত হয়েছিল। নিজের সুবিধার জন্য আওয়ামী লীগ এটি বন্ধ করেছে। সুতরাং কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এটা আমাদের মৌলিক দাবি ও এটাই হতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ঢাকা বেইজিং সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করার লক্ষ্যে তার প্রথম দ্বিপক্ষীয় সরকারি সফরে চীন গিয়েছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে পররাষ্ট্র উপদেষ্টা এ সফর করেছেন। গত বছরের আগস্টে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এই সরকারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম দ্বিপক্ষীয় সফর হিসেবে অবহিত করা হচ্ছে। 5 দিনের এই সরকারি সফরে ঋণের সুদের হার কমানো, পানি প্রবাহ সংক্রান্ত তথ্য বিনিময়, চিকিৎসা সহযোগিতা এগিয়ে নেওয়া এবং মিয়ানমার পরিস্থিতির সমাধানে চীনের ব্যাপক অংশগ্রহণকে উৎসাহিত করার বিষয়গুলো গুরুত্ব পাবে। তৌহিদ হোসেন মঙ্গলবার বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ইঙ্গিত দিয়েছেন, ঢাকার পূর্বের অনুরোধ পূরণ করে হাইড্রোলজিক্যাল তথ্য বিনিময়ে একটি বাস্তবায়ন পরিকল্পনা স্বাক্ষর করতে বেইজিং প্রস্তুত। এই সফরকালে বাংলাদেশের গুরুত্বপূর্ণ তিস্তা নদী প্রকল্পে চীনের সম্ভাব্য ভূমিকা নিয়েও আলোচনা প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। উপদেষ্টার প্রথম দ্বিপক্ষীয় সফরে চীনকে অগ্রাধিকার দেওয়ার এই সিদ্ধান্ত পূর্ববর্তী সরকারগুলোর সিদ্ধান্ত থেকে সরে আসার একটি উল্লেখযোগ্য ইঙ্গিত বহন করে। পূর্বে পররাষ্ট্রমন্ত্রীরা প্রায়শই ভৌগোলিক ও রাজনৈতিক বিবেচনার কারণে ভারতকে তাদের প্রাথমিক গন্তব্য হিসেবে বেছে নিয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার বাইরেও উপদেষ্টা চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং চায়না ইনস্টিটিউশন অব ইন্টারন্যাশনাল স্টাডিজ ও সাংহাই ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজে বক্তৃতা দেবেন। উপদেষ্টা এছাড়াও বাংলাদেশের চীনা বিনিয়োগ আকর্ষণের জন্য সাংহাইয়ে ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। রোববার চীনা রাষ্ট্রদূত ওয়াও এ সফরের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি চীনের শ্রদ্ধার কথা পুনর্ব্যক্ত করে বাংলাদেশের স্থিতিশীলতা, সংস্কার, গণতান্ত্রিক উত্তরণ ও উন্নয়ন উদ্যোগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মেজর অবসরপ্রাপ্ত ডালিমকে লাইভে এনে সম্প্রতি হইচই ফেলে দেন সাংবাদিক ইলিয়াস হোসেন। এবার তিনি শেখ মুজিব হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম রাশেদ চৌধুরীকে লাইভে আনার ঘোষণা দিয়েছেন। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইলিয়াস নিজেই এই তথ্য জানিয়েছেন। কর্নেল অবসরপ্রাপ্ত রাশেদ চৌধুরীর একটি ছবি যুক্ত করে পোস্টে ইলিয়াস হোসেন লেখেন, ৭৫-এর আরেক বীর যোদ্ধার সাথে দেখা হবে ২৪শে জানুয়ারি বাংলাদেশ সময় শুক্রবার রাত ৯টায়। শোটি সরাসরি তার নিজস্ব ফেসবুক পেজ থেকেই প্রচারিত হবে বলে জানিয়েছেন তিনি। সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অবস্থান করছেন বলে জানা গেছে। এর কয়েকদিন আগে মেজর অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিমকে লাইভে আনেন ইলিয়াস হোসেন। তার এই লাইভটি ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, জীবনের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রথমত নিজের আত্মসম্মান ধরে রাখুন, দ্বিতীয়ত নিজেকে ছোট ভাবুন। প্রিয় বন্ধুরা, অনেক সময় আমরা নিজেকে নিজের অবস্থানে এমনভাবে দাঁড় করাই যে মানসিকভাবে জটিলতার মধ্যে পড়ে যাই। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি একজন সাধারণ মানুষ, স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করতে আমার কোনো সমস্যা নেই, তাহলে এই জটিলতার মধ্যে পড়বেন না। যখনই আপনি নিজেকে মনে করবেন অনেক কিছু, বড় হয়ে গেছেন, বিশাল ব্যক্তিত্ব, তখন নানা কিছু করতে গিয়ে আপনার মধ্যে একটা দ্বিধার পর্দা তৈরি হবে। সুতরাং আসুন নিজেকে আমরা ছোট ভেবে জীবনকে স্বাভাবিক রাখি। দ্বিতীয় বিষয় হচ্ছে আত্মসম্মান বজায় রাখা। হ্যাঁ, এই পৃথিবীর অনেক কাজ আছে যেগুলোতে আপনার আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে। যেমন কাউকে অনুরোধের নামে বিরক্ত করা, বারবার ধর্ণা দেয়া, এতে আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে। এতে আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার কাজটি হয়ে যাবে বারবার অনুরোধের কারণে, কিন্তু না। আপনি যদি আপনার আত্মসম্মানকে বজায় রেখে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেন,
তাহলে ওই বারবার অনুরোধের চেয়ে বরং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি এবং কার্যকর হতে পারে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। কমান্ডার ইন চিফ বল, যেটি অভিষেক অনুষ্ঠানের একটি অংশ, তাতে দেখা বক্তৃতায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, নির্বাচনে জয়লাভের একটি বড় কারণ ছিল সামরিক বাহিনীর সাথে তার সম্পর্ক। তিনি বলেন, আমাকে বলতেই হবে আমরা সত্যিই সামরিক বাহিনীর সহায়তায় জিতেছি। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, পিট হেগসেথের নেতৃত্বে দেশ আবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী পাবে যুক্তরাষ্ট্র। পিট হেগসেথ পরবর্তীতে দেশটির প্রতিরক্ষা সচিব হতে যাচ্ছেন। আমরা একটি মজবুত আয়রন ড্রোম গড়ে তুলব, তিনি বলেন। আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা। আমরা পরাজিত হব না, অপমানিত হব না, আমরা শুধু জিতব এবং জিতব। ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবেই বলেছেন, তার প্রশাসন সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে, তবে তা ব্যবহার করার প্রয়োজন পড়বে না আমাদের। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। change.tv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।